এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত, জড়িতদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভারত ঝিলাম নদীর পানি বেশি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা, পেহেলগাম হামলায় টিআরএফ এর দায় স্বীকার, ভারতীয় অপপ্রচার দাবি। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রবে পোপ ফ্রান্সিস সমাহিত, প্রধান উপদেষ্টা সহ বিশ্বনেতাদের শেষ শ্রদ্ধা। এবং চলচ্চিত্রের মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশেষজনদের তাগিদ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলো হচ্ছে বিস্তারিত সংবাদে। আবারও বহিরাগতদের হামলায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 4 শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবাদের রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। জানান, শনিবার রাত 8টার দিকে কুয়েটের পাশে ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে লাঠি সোটা নিয়ে 10-12 জনের একদল যুবক তাদের উপর হামলা চালায়। এই হামলায় আহত কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদ ও অবিলম্বে জড়িতদের গ্রেফতার দাবিতে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। খানজাহান আলী থানার ওসি জানিয়েছেন, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি চলছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে, পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর মধ্যেই ঝিলাম নদীতে অতিরিক্ত পানি ছাড়ছে ভারত, এতে পাকিস্তানের কাশ্মীরে মাঝারি বন্যা দেখা দিয়েছে। মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় এ বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পেহেলগামের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। তারা জানাচ্ছেন মইনুল হাসান। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে অবহিত না করেই জিলামের পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। হু হু করে জিলাম নদীর পানি বেড়ে যাচ্ছে, এতে নদীপাড়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী জিলাম, পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছেন নয়াদিল্লি। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনাকর বাকযুদ্ধ চলছে। পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছেন বিচ্ছিন্নবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। তারা জানায়, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হামলার তাদের দায় স্বীকারের খবরটি সঠিক নয়।
ভারতের এটা একটি মিথ্যা প্রচারণা বলে দাবি করেন টিআরএফ। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রণ জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। মনুল হাসান, চ্যানেল আই। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানানোর পর তাকে ইটালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়েছে। গত ১০০ বছরের মধ্যে এই প্রথম ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৭০টি দেশের রাষ্ট্র সরকার প্রধান যোগ দেন। সুব্রত গাইনের রিপোর্ট। পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে সমবেত হন ২.৫ লাখেরও বেশি মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্ব নেতারা। অনুষ্ঠান পরিচালনাকারী কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে বলেন, মানুষের হৃদয়ে ছুঁতে চেয়েছিলেন পোপ ফ্রান্সিস। মানুষ মানুষে দেওয়াল নয়, সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানের ব্যয়ও সীমিত রাখা হয় তার চাওয়া অনুযায়ী। ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন, সমাধি মাটির নিচে হবে, কোনো অলঙ্করণ ছাড়া বেশ সাধারণভাবেই। সমাধিস্তম্ভে কেবল একটি লেখাই থাকবে, ফ্রান্সিস কাজ। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবাহী কফিনটি ৩ দিনের জন্য রাখা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘিরে ভ্যাটিকান সিটি ও রোমে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘোষণা করা হয় নো ফ্লাই জোন, প্রস্তুত ছিল যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানে ৯ দিনের শোক চলছে। শোক শেষে পরবর্তী পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে গোপন বৈঠক করবেন সারা বিশ্ব থেকে যোগ দেওয়া কার্ডিনালরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিশ্ব নেতাদের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায় অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান স্থলে পৌঁছলে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে স্বাগত জানানো হয়। সদ্যপ্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাজ এবং 30 ওয়ার্ক এ তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। ২০০৬ সালে অধ্যাপক ইউনূস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি যৌথ 30 ইনিশিয়েটিভ চালু করে। ইটালির রোমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার রোমের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সে সময় তারা পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। এই অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যরা। আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, তাদের দল কোনো কিংস পার্টি নয়। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণই শুধু নয়, স্বকীয়তা বজায় রেখে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন তারা। রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ। শুক্রবার ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ও শওকত মাহমুদকে মহাসচিব করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। তাদেরকে অভিনন্দন জানাই। নতুন এ দল গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। আমরা কিন্তু কোনো কিংস পার্টিও না, কুইন্স পার্টিও না। এখন নতুন রাজনৈতিক দল কিছু কিছু আছে, তারা হয়তো এই সরকারের কাছ থেকে সুবিধা নিতে চায় বা ভবিষ্যতে নির্বাচনে সুবিধা নেওয়ার চিন্তা করছে। আমরা কিন্তু এই ধরনের কোনো সুবিধার দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল করিনি। আমরা স্বাধীনভাবেই আমরা আমাদের রাজনীতি করতে চাই এবং নির্বাচনে লড়তে চাই। আমরাও যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করব এবং 300 আসনেই কিন্তু আমাদের
চেষ্টা থাকবে। সম্প্রতি আত্মপ্রকাশ করা অন্য রাজনৈতিক দলের সাথে জনতা পার্টির পার্থক্য তুলে ধরেন তিনি। আদর্শগতভাবে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে এবং ২৪-এর চেতনাকে ধারণ করি আমরা এগোবো। আমরা একটি সুস্থ রাজনীতি চাই, সুস্থ রাষ্ট্র চাই। যেসব নতুন দল হচ্ছে এদের অধিকাংশই হচ্ছে যে তারা কোনো বড় দলের অনুগামী দল হিসাবেই যেন আত্মপ্রকাশ করছে, কিন্তু আমাদের লক্ষ্যটা কিন্তু সেটা নয় যে আমরা একটা বি টিম হিসাবে, কোনো এ টিমের বি টিম হিসাবে আমরা কিন্তু আসিনি। জনতা পার্টি বাংলাদেশ হবে মধ্যপন্থী। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ও তৃণমূলে কমিটি দেওয়া হবে বলেও জানান দলের মহাসচিব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। শনিবার রাজধানীতে এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পড়েন কপিরাইট বোর্ডের সদস্য মোহাম্মদ মঞ্জুরুর রহমান। বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈশ্বিক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা। নিজেদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করতে চাই। আমি যেটা ফিল করি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা দরকার বিভিন্ন ক্ষেত্রে, যাতে করে আমার অফিসে যারা কাজ করেন তারা স্টেপ বাই স্টেপ কি করতে হবে তারা যেমন সুষ্ঠুভাবে করতে পারবেন। আমার যারা বেনিফিশিয়ারি আছেন অন্য এন্ডে তারা তখন জানবেন যে আমার আসলে এই পথ হয়ে যাইতে হবে। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেখছেন জানালের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছে বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরেকবার চ্যানেল আই সংবাদে। ইরানের দক্ষিণাঞ্চলে শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত ও 7 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে বলে তেহরান টাইমস জানিয়েছে। বন্দরের বড় অংশ জুড়ে ওই বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে। বন্দরটি কয়েকটি কন্টেইনার বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণ নিয়ে বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের সংবাদ প্রকাশ করেছে। ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র দুর্ঘটনার কারণ হিসেবে বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলোর নিম্নমানের মজুদ ব্যবস্থাকে দায়ী করছেন। এ বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল বলে জানান তিনি। বিস্ফোরণস্থলের পাশে অফিস ভবনের জানালা ভেঙে চুরমার হয়েছে। একটি ভবনের ছাদ ধসে পড়েছে। বন্দরের কিছু কর্মী ধসে পড়া ছাদের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। সৌদি আরবে ব্যবসা বাণিজ্যে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রাধান্য থাকলেও বর্তমানে এগিয়ে রয়েছেন বাংলাদেশি বিনিয়োগকারীরা। কনসুলেট ও দূতাবাসের পরামর্শে নিজ নামে ব্যবসা পরিচালনা করছেন প্রবাসীরা। এমআই আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি আরবে প্রায় 5,000 বাংলাদেশি বিনিয়োগকারীরা গড়ে তুলেছেন শপিং মল, হোটেল, রেস্তোরাঁ ও নির্মাণ প্রতিষ্ঠান সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশিদের কর্মসংস্থান বেড়েছে, বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ছেই। হোটেলের নাম ইয়াসমিন রেস্টুরেন্ট। বিশেষ করে হোটেলের উদ্বোধনের মাধ্যমে প্রায় 40 থেকে 50 জন কর্মচারী এখানে বাংলাদেশি প্রবাসী ভাইরা কাজ করতেছে। আমি সবাইকে অনুরোধ করবো এরকম বড় বড় প্রতিষ্ঠান আপনারা করে আমাদের প্রবাসী ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় সৌদি নাগরিকরাও কাজ করছেন এসব প্রতিষ্ঠানে। বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট প্রবাসী বিনিয়োগকারী নিজ নামে ব্যবসা পরিচালনায় উৎসাহ প্রদান করছেন। বর্তমানে বাংলাদেশিরা তারা বিভিন্ন জায়গায় তাদের দক্ষতা প্রমাণের সাথে সাথে বিভিন্ন ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করছেন। যখন আমি যোগদান করি তখন আমি দেখেছি যে যারা নিজের নামে ব্যবসা পরিচালনা করেন সেই সংখ্যাটি ছিল স্বল্প,
বর্তমানে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। সৌদি সরকারের ভিশন 2030 বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশি বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেসব প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কাজ পাচ্ছে, যার কারণে একদিকে যেমন বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের রিয়াদের বলি ভার্সিটি থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এরপর যা রয়েছে কৃষি সংবাদ। ভোলায় দেশি মুরগি পালনের নতুন আধুনিক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে মুরগির বাচ্চাকে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি মুরগির উৎপাদন দ্বিগুণ হয়, খুশি দেশি মুরগির খামারিরা। ভোলা থেকে জেলা প্রতিনিধি হারুন রশিদ তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বিভিন্ন এলাকায় এখন দেখা যাচ্ছে দেশি মুরগি পালনের এক নতুন দৃশ্য। মুরগির বাচ্চা রাখা হচ্ছে বিশেষভাবে তৈরি নিরাপদ খাঁচায়, যেখানে তাদের ইন্টেন্সিভ ফিডিং ও নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। খাঁচা আছে না মুরগি ছাড়িয়ে ফেলছে, তো অনেক মুরগি আমার শিয়ালে লেগে গেছে। খাঁচার ভিতরে বাল্ব দিয়া তারপরে মুরগি সাফালতে আছে, এখন আমার কোনো একটা মুরগি লোকসান হইতে আছে না। খাঁচাটা পাওয়ানে অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। মুরগি ডিম পারলে বাচ্চা আগলা করে ফেলাই, মুরগি আবার তাড়াতাড়ি ডিম পারে। যখন আমি আশেপাশে ছাইরা ফেলতাম, তখন আমার আশপাশে যে মুরগিগুলোর সাথে যদি একাত্র হইতো, রোগে আক্রান্ত হইতো। এখন কিন্তু ওই সমস্যাটা থেকে অনেকটাই কমছে। বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুরগির মৃত্যুর হার কমেছে, পাশাপাশি বন্যপ্রাণী থেকে মুরগির বাচ্চাটা রক্ষা পাচ্ছে। এতে করে গ্রামীণ পর্যায়ের যে গৃহিণী বা সদস্য যারা আছেন তারা খুবই উপকৃত আছে। খামারিরা দেশি মুরগি পালনের আধুনিক এই পদ্ধতি ও প্রয়োজনীয় সহায়তা পেলে দেশের প্রাণী সম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। বাচ্চাটুকু 15 দিন পর্যন্ত মুরগির সাথে থাকবে, আর বাকি দিন মুরগি থেকে বিচ্ছিন্ন থাকবে। এতে করে মুরগিগুলা 15 থেকে 20 দিন পরে বা 1 মাস পরে আবার নতুন করে ডিম উৎপাদনের আসবে। সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তায় যদি এই উদ্যোগ আরো সম্প্রসারিত হয়, তবে দেশের প্রাণী সম্পদ খাতে আরো সমৃদ্ধ করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও সেচ পাম্পের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানি শূন্য হয়ে পড়েছে গভীর নলকূপ। সংকট মোকাবেলায় সরকারি বেসরকারিভাবে প্রতিদিন পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আলাউদ্দিন শিবলু তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। মসজিদে মাইকিং হচ্ছে, এসেছে সুপেয় পানির গাড়ি। আশপাশের বাড়িগুলো থেকে পানির জন্য ছুটছে শিশু, নারী, পুরুষ। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিদিন 2টি গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে 12,000 লিটার সুপেয় পানি। গভীর নলকূপ বসিয়ে পানি দেওয়া হয় শ্বাসে, তার কারণে আমাদের যে টিউবওয়েলগুলো আছে ওগুলোতে পানি উঠে না। পানি নিয়ে বহুত কষ্ট ক্লাস করতেছি। কলগুলো আছে কিন্তু পানি উঠে না, এখন স্থায়ী সমাধানের দরকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর লবণাক্ততা বৃদ্ধিতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। অনুমোদনহীন সেচ যন্ত্র বন্ধ সহ মেঘনা খাল পুনঃখনন, স্লুইস গেট নির্মাণ সহ ভূ উপরিস্থ পানি সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। নদীগুলো আছে, উপশাখাগুলো আছে এবং সুবর্ণচরের মধ্যে বেশ কিছু খাল আছে, এগুলোকে যদি পুনঃখনন করা হয়, তাহলে যদি সংরক্ষণ করা হয়, বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়, তাহলে আমাদের এখানে যে পানির যে বিশুদ্ধ পানির যে ঘাটতি, ভূগর্ভস্থ পানি যে উত্তোলন করা লাগতেছে, এটাকে বাদ দিয়ে ওই বৃষ্টির পানি দিয়ে কিন্তু আমরা আমাদের ফসলগুলা এখানে আমরা করতে পারবো। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আনুমানিক 3 থেকে 3,500 ব্যক্তিগত টিউবওয়েল থেকেও সেচের পানি দেওয়ার ফলে বর্তমানে এই পানির সংকট তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। এই এলাকায় বেশি করে পুকুর খনন করা, খাল খনন করা, এটির ব্যাপারে আমরা ডিপি প্রণয়নের কাজ চলমান রেখেছি। মনিটরিং করব যেন অনুমোদনবিহীন কোনো সেচ যন্ত্র অত্র এলাকায় পরিচালিত হতে না পারে। প্রাণ প্রকৃতি রক্ষায় অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ সহ নদ নদী ও জলাশয় সংরক্ষণের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ কন্যার অস্বাভাবিক মৃত্যু, দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি। আবারও বহিরাগতদের হামলায় কুয়েটে আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত, জড়িতদের গ্রেফতার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ভারত ও ঝিলাম নদীর পানি বেশি ছাড়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা, পেহেলগাম হামলায় টিআরএফ এর দায় স্বীকার, ভারতীয় অপপ্রচার দাবি। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত, প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা। এবং চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম, মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখন করার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।